গল্পের বাক্সবাই রোমানা নূপুর এই চ্যানেলে সবাইকে স্বাগত। সাথে আছি আমি রোমানা নূপুর। আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসব থেকে একটি গল্প, সুখ নয় শাড়ি নয়। আজ শোনাচ্ছি গল্পটির দ্বিতীয় খণ্ড। ইন্দ্রনাথের সেই নৈশ অ্যাডভেঞ্চারের পর 3 দিন অতিক্রান্ত হয়েছে। সন্ধ্যা তখন 7:30। রেটিনায় অনেকে একত্রিত হয়েছেন। শীতের সন্ধ্যা গাঢ় হবার সঙ্গে সঙ্গে পেশেন্টের বিশেষ সাক্ষাৎ পাওয়া যায় না, তাই প্রতিদিন এই সময় রেটিনায় আড্ডা বসে, নানা প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা হয়। বলা বাহুল্য, গত কয়েকদিন ধরে ভৌতিক কাণ্ডকারখানা নিয়েই আলোচনা কেন্দ্রীভূত আছে। দেবু চ্যাটার্জি আজ রজতকে আড্ডায় টেনে এনেছেন। রজত তার সেদিনের অভিজ্ঞতার কথাই বলছিল। দেবু চ্যাটার্জি বললেন, প্রকৃত ঘটনাকে চেপে মানুষ ক্রমেই রং চড়িয়ে বলতে আরম্ভ করেছে। কাল তো একজন বলে বসল সে নাকি মাঝরাতে রিকশা আসছিল। এমন সময় মেয়েটি এসে বলল, রিকশা চড়ে সেও শহরে যাবে। গুল দেবার ভরটা একবার দেখো। নির্মল বলল, যে যাই বলুক, আমার ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে কিন্তু এতটুকু অতিরঞ্জিত কিছু নেই। দেবু চ্যাটার্জি বললেন, এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে তো মনে হয় শহরের প্রত্যেকে মেয়েটিকে দেখেছে। অরুণ, তুমি দেখেছো নাকি? অরুণ সরকার একপাশে চুপ করে বসেছিল। এমনিতে সে একটু কম কথা বলে, তবে তার সুচিন্তিত অভিমত অনেক সময় কাজে লেগেছে এমন নজির আছে। সে বলল, আমি কিভাবে দেখব বলুন, আমার তো আর গাড়ি নেই। যাদের গাড়ি আছে বা রাত বেরাতে যারা ট্যাক্সিতে যাতায়াত করে তারাই দেখেছে। এই সময় রেডিও ইঞ্জিনিয়ার অশোক লাহিড়ী এসে উপস্থিত হলো। যে সমস্ত রেডিওর আশা মানুষ ছেড়ে দেয় সেগুলি লাহিড়ীর হাতে পড়লে প্রাণবন্ত হয়ে ওঠে। এছাড়াও রসিক হিসেবে তার খ্যাতি আছে। লাহিড়ী ঘরে প্রবেশ করে বলল, সেই ভূতনিকে নিয়ে কথা হচ্ছে বোধ হয়। প্রান্ত উষ্ঠাগত, যেখানে যাচ্ছি এই এক আলোচনা। রজত বলল, এক নাগারে যে একঘেয়েমি চলছিল তার উপর প্রচণ্ড রকমের নতুনত্ব এসেছে। লোককে প্রাণ খুলে আলোচনা করতে দিন না। দেবব্রত বললেন, কিন্তু কতদিন? লাহিড়ী নির্লিপ্ত গলায় বলল, ওজা ডাকিয়ে ভূত তাড়াবেন যদি ভেবে থাকেন তাহলে বলবো ওতে কাজ হবে না। মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে ভয় দেখানো বন্ধ হতে পারে শুধু একটি উপায়ে, তা হলো প্রেম। প্রেম? সকলেই অবাক। হ্যাঁ, প্রেম। শুনেছি ওই পেতনিটি নাকি সুন্দরী এবং অল্প বয়সী। ধরুন প্রেম প্রেম খেলায় তাকে যদি মাতিয়ে তোলা যায়, তারপর ধরুন, যাক, এত উপমার কাজ নেই। মোদ্দা কথা, এখন স্থির করতে হবে আমাদের মধ্যে কে বুক ভরা প্রেম নিয়ে তার কাছে যাবে। নির্মল বলল, লাহিড়ী, ইয়ার্কিরও একটা সীমা আছে। গুরুগম্ভীর প্রসঙ্গটাকে তুমি লাইট করে দিচ্ছ। এই দেখো, তুমি চটে উঠলে। আমি শুধু তোমাদের সমাধানের একটা রাস্তা দেখাচ্ছিলাম। দেবব্রত চেয়ার ছেড়ে উঠে পড়লেন। রিস্টওয়াচের দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, চলি, আমাকে এক্ষুনি একবার ঝাঁঝা যেতে হবে। সকলে সমস্বরে বলে উঠল, ঝাঁঝা? কি করব বলো? 10টার ট্রেনে আমাদের একজন কর্তা ব্যক্তি আসছেন, তাকে রিসিভ করতে আমাকে যেতেই হবে, অফিসের নির্দেশ। রজত বলল, এই রাত্রে? সেটাই তো ভয়ের কথা, তবে ভরসাও আছে। আজ পর্যন্ত লোকে পেতনি দর্শন করেছে মাঝরাত্রে। আমি 11টার মধ্যে ফিরে আসছি। লাহিড়ী বলল, ধরুন ট্রেন ঘন্টা 3 লেট হলো, তখন কি করবেন? যদি সেরকম কিছু ঘটে তাহলে রাতটুকু ঝাঁঝা স্টেশনে কাটিয়ে দেব। দেবব্রত দ্রুত পায়ে রেটিনে থেকে বেরিয়ে এসে স্কুটারে চেপে বসলেন। মাঝপথ থেকে চুনিলালকে তুলে নিতে হবে। চুনিলাল তার অধীনস্থ এজেন্ট, তাকে বলা আছে। সে নিশ্চয়ই তৈরি হয়ে অপেক্ষা করছে। ভৌতিক উপদ্রব না হলেও রাতে এতটা পথ একা যেতেন না দেবব্রত। চুনিলাল পাঠক অত্যন্ত কর্তব্যপরায়ণ লোক। সে পূর্ব কথা মতো দাঁড়িয়েছিল পোস্ট অফিসের সামনে। চুনিলালকে পিছনে বসিয়ে নিয়ে দেবব্রত যখন ঝাঁঝার পথ ধরলেন তখন কাটায় কাটায় 9:45। শহর পেরিয়ে হাইওয়েতে পড়ার সঙ্গে সঙ্গে তীব্র কনকনে হাওয়া তাদের অবিরাম আক্রমণ চালিয়ে যেতে লাগল। চুনিলাল বলল, শীতটা পড়েছে জবর। দেবব্রত বললেন, হ্যাঁ, ঠান্ডা হাওয়া যেন তীরের মতো এসে গায়ে বিচ্ছে।
রাস্তায় একটা আলো পর্যন্ত নেই, লক্ষ্য করছেন? সেকেলে ব্যবস্থাটা এখনও চালু রয়েছে। চাঁদ উঠুক বা না উঠুক, শুক্লপক্ষ হলে ইলেকট্রিক সাপ্লাই রাস্তায় আলো জ্বালবে না। স্কুটার এগিয়ে চলেছে। দেওয়া মোড়, অর্থাৎ যেখানে মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, সে জায়গা এখনও কিছুটা দূরে। স্কুটার আরও মিনিট 5 এগোবার পর দেবব্রত গজ 50 দূরে মশালের মতো কি জ্বলতে দেখলেন। দেবব্রত বললেন, কিছু দেখতে পাচ্ছ? চুনিলালও দেখতে পেয়েছিল। বিস্মিত গলায় সে বলল, আগুন জ্বাললো কে ওখানে? ঘটনাস্থলের দূরত্ব আরও কিছুটা কমে এসেছে। স্পষ্ট দুজন লোককে দেখা যাচ্ছে। উত্তেজনায় চুনিলালের গলা কেঁপে গেল। ওরা মশাল নিয়ে কি করছে ওখানে? তাই তো। বিষয়ের শেষ ধাপে এসে পৌঁছলেন দেবব্রত। স্কুটারের শব্দ কানে পৌঁছানোর জন্য কি না কে জানে, ঠিক এই সময় লোক দুটি মশাল ফেলে ঝোপঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মশালের 3-4 হাতের মধ্যে এসে পড়ল স্কুটার। রাস্তার ঠিক উপরে নয়, পাশের ঢালু অংশে মশাল দুটি পড়ে আছে। কিন্তু ও কি, মশালের লালচে আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে কে একজন হুমড়ি খেয়ে পড়ে রয়েছে ওখানে। চুনিলাল প্রায় চিৎকার করে উঠল, দেখুন দেখুন, একটা লোক পড়ে রয়েছে। দেবব্রতর মনে হলো এই গোলমেলে পরিস্থিতিতে নাক না গুলিয়ে ঝাঁঝার দিকেই ধাওয়া করেন, কিন্তু পরমুহূর্তে নিজের মনকে কড়া শাসনে বাঁধলেন। একজন মানুষ এখানে পড়ে রয়েছে, তাকে সাহায্য দেবার চেষ্টা না করে এখান থেকে চলে যাওয়াটা মনুষ্যত্বের পরিচয় নয়। দেবব্রত স্কুটার থামালেন। তেজ কমে গেলেও তখনও মশাল যেভাবে জ্বলছিল তাতে বৃত্তাকারে 10-12 হাত জায়গা ভালোভাবে আলোকিত। চুনিলাল ও দেবব্রত একই সঙ্গে এগুলেন দেহটির দিকে। কয়েক পা এগোবার পর তারা দেখতে পেলেন হুমড়ি খেয়ে পড়ে থাকা লোকটি অসুস্থ বা আহত নয়, নিষ্ঠুরভাবে নিহত। কোনো অস্ত্র অবশ্য শরীরে বিধে নেই, তবে ঘাড়ের একটু নিচে থেকে যে পরিমাণ রক্ত বেরিয়েছে তা লক্ষ্য করে বলা যেতে পারে শরীরে প্রাণ না থাকাই স্বাভাবিক। সাদা জার্কিন্সে শরীর ঢাকা থাকায় ক্ষত ঠিক কোন জায়গায় হয়েছে বুঝতে পারা যায় না। অবশ্য রক্ত এখন আর গড়িয়ে পড়ছে না, গাঢ় আকার নিয়েছে, অর্থাৎ এই নিষ্ঠুর হত্যা সাধিত হয়েছে বেশ কিছুক্ষণ আগে। প্রায় 2 মিনিট একই জায়গায় অনড় হয়ে দাঁড়িয়ে রইলেন দেবব্রত। চুনিলালের অবস্থা ওই একই রকম। ঠান্ডাতে দুজনের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। দেবব্রত বললেন, সাজ পোশাক দেখে শহুরে মানুষ বলে মনে হচ্ছে। চুনিলাল এধার ওধার তাকিয়ে নিয়ে বলল, আপনার কি মনে হয় কিছুক্ষণ আগে যে দুটি লোক পালিয়ে গেল এ কাজ তাদেরই? চিন্তিত গলায় দেবব্রত বললেন, হতে পারে, কিন্তু আমাদের এখন আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। পুলিশে খবর দেওয়া দরকার। তুমি ডেড বডি পাহারা দাও, আমি শহরে গিয়ে খবরটা দিয়ে আসি। চুনিলাল প্রায় লাফিয়ে উঠল, আমি এখানে একলা মরা পাহারা দেব? আমায় কেটে ফেললেও পারবো না। আমি থাকতে পারি, কিন্তু তুমি তো আবার স্কুটার চালাতে পারো না। এদিকে আবার মশালের আলো নিস্তেজ হয়ে আসছে। এই সমস্ত জায়গাতেই অন্ধকারকে বড় বেশি ভয়ঙ্কর বলে মনে হয়। শেষ পর্যন্ত চুনিলালই সমস্যার সমাধানের পথ দেখালো। বলল, কিছু দূর এগুলোই তো ট্যাক্সির টোল অফিস, ওখানে গিয়ে পুলিশকে ফোনে খবর দিয়ে আমরা তো কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসতে পারি। স্কুটার স্টার্ট দিতে দিতে দেবব্রত বললেন, সেই ভালো, চলো টোল অফিসে যাওয়া যাক। ওরা দুজনে টোল অফিসে গিয়ে উপস্থিত হলো। জনাপাচেক লোক গোল হয়ে বসে নিচু গলায় গল্প করতে করতে বড়শিতে হাত সেঁকছিল। তাদের রক্তাক্ত পরিস্থিতির কথা জানিয়ে ফোন করার অনুমতি চাওয়া হলো। খুনের কথা শুনে তারা প্রথমে অবাক হয়ে তারপর ভীত হয়ে পড়ল। দেবব্রত ফোন করলেন সদর কোতোয়ালিতে। কথাবার্তা হলো ইন্সপেক্টর বার্নবালের সঙ্গে। মিনিট 20 মধ্যেই ইন্সপেক্টর সদর বলে ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন। সঙ্গে গোটা কয়েক পেট্রোম্যাক্স আনতে ভোলেননি। দেবব্রত নিজের অভিজ্ঞতা বর্ণনা করলেন এবং ওই সঙ্গে জানালেন তাদের স্টেশনে যাবার প্রয়োজনীয়তার কথা। ইন্সপেক্টর দেবব্রতকে ভালোভাবেই চিনতেন। এ লোক সন্দেহজনক কিছু যদি করেও থাকে তাহলে পালাতে যে পারবে না তা তার জানা, সুতরাং অনুমতি মিলল। দেবব্রত ও চুনিলাল চলে যাবার পর তিনি মৃতদেহ খুঁটিয়ে পরীক্ষা করলেন। অবশ্য তার আগে দেবব্রত শনাক্ত করল মৃত ব্যক্তিটিকে। হুমড়ি খেয়ে পড়ে থাকা দেহটি সোজা করে দেবার পরেই
তার মুখ দেখে দেবব্রত চিনতে পারলেন মৃণালকে। মালিচকের বিশিষ্ট ব্যবসায়ী উমেশ ধরের ভাগ্নে মৃণাল। বছর দুয়েক আগে গ্র্যাজুয়েট হয়েও বেকার বসেছিল। বিশ্ব বখাটে হিসেবে তার দুর্নাম ছিল। ভাগ্নের বিরুদ্ধে অজস্র অভিযোগ উমেশ ধরকে বিব্রত করে তুলেছিল ইদানিং। একটি বিষয় প্রথমে দৃষ্টি আকর্ষণ করল ইন্সপেক্টরের। ঘড়ি বা আংটি কিছুই নেই নিহতের হাতে, অথচ ছিল যে তার প্রমাণ রিস্টে ও আঙ্গুলে ঘড়ি ও আংটির দাগ রয়েছে। পকেটে কোনো কাগজপত্র বা টাকা কড়িও পাওয়া গেল না। ঘড়ি, আংটি এবং পকেটে যা কিছু ছিল সমস্তই অপহৃত হয়েছে। আরও একটি বিষয় দিনের আলোর মতোই পরিষ্কার, খুন এখানে হয়নি। খুন এখানে হলে ঘাস জমির উপর ছাপকা ছাপকা রক্তের দাগ এবং ধস্তাধস্তির চিহ্ন থাকাটাই স্বাভাবিক ছিল, কিন্তু সেরকম কিছুই নেই। মৃতদেহ ঘুরিয়ে শোয়ানোর আগেই ছবি তোলা হয়েছিল। আরও কয়েকটা স্ন্যাপ নেবার পর বডি পোস্টমর্টেমের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হলো। জনকয়েক কনস্টেবলকে ওখানে পাহারায় রেখে ইন্সপেক্টর বাকি সকলকে সঙ্গে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হলেন। উমেশ ধরকে সংবাদ পাঠাতে তিনি এসে ভাগ্নের মৃতদেহ শনাক্ত করলেন। তিনি যে শোকে অধীর হয়েছেন সেরকম কিছু মনে হলো না, বরং মনে হলো ভাগ্নের মৃত্যুতে স্বস্তি বোধ করেছেন। ইন্সপেক্টরের প্রশ্নের উত্তরে উমেশ ধর যা বললেন তার সারমর্ম হলো, যখন মৃণালের বয়স 5 বছর তখন এক দুর্ঘটনায় তার বাবা ও মা একই সঙ্গে মারা যান। সেই থেকেই সে তার কাছে আছে। লেখাপড়ায় সে মন্দ ছিল না, তা সত্ত্বেও তিনি তাকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে সফলকাম হননি। শেষে তিনি স্থির করেন তাকে নিজের ব্যবসায় ঠুকিয়ে নেবেন, কিন্তু মৃণালের গোয়ার্তুমির জন্য তাও সম্ভব হয়নি। উমেশ ইদানিং জানতে পেরেছিলেন মৃণাল শহরের বাজে লোকের সঙ্গে ঘোরাফেরা করছে। ভাঙের নেশাও নাকি ধরেছে। একগুঁয়ে বয়স্ক ভাগ্নেকে কিছু বলতে যাওয়া বৃথা জেনেই কিছু আর বলেননি। গতকাল ছুটির দিন গেছে, সুতরাং উমেশ অধিকাংশ সময় বাড়িতেই ছিলেন। খাওয়া দাওয়া সেরে বেলা 12টা আন্দাজ মৃণাল বাড়ির গাড়ি নিয়েই বেরিয়ে গিয়েছিল। রাত 10টা পর্যন্ত তাকে ফিরতে না দেখে উমেশ ভীষণ খাপ্পা হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত গাড়ির সন্ধান পাওয়া যায় আরও আধ ঘন্টা পরে। উমেশের এক কর্মচারী রাজেন্দ্র রোড দিয়ে ফেরার সময় দেখতে পায় চালকহীন অবস্থায় গাড়িখানা দাঁড় করানো রয়েছে। বিস্মিত কর্মচারী তখনই তাকে খবর দেয়। তারপর তিনি নিজে গিয়ে গাড়িখানা নিয়ে আসেন বাড়িতে। মৃণালের পাত্তা আর পাননি। ইন্সপেক্টরের মুখ থেকে তিনি প্রথম শুনলেন যে সে নিষ্ঠুরভাবে নিহত হয়েছে। বার্নবাল এক মনে শুনে যাচ্ছিলেন। উমেশ ধর থামতেই তিনি প্রশ্ন করলেন, মৃণালের কোনো ঘনিষ্ঠ বন্ধুর সন্ধান দিতে পারেন? একটু চিন্তা করে নিয়ে উমেশ বললেন, ঘনিষ্ঠ কি না জানি না, তবে তপনের কাছে তার খুব যাতায়াত ছিল। পুরো নাম কি ছেলেটির? তপন রায়, কলেজ রোডে থাকে। আচ্ছা, আপনি দেবব্রত চ্যাটার্জিকে চেনেন? চিনি। তার সঙ্গে আপনার ভাগ্নের কীরকম সম্পর্ক ছিল? কি করে বলবো বলুন, আমি তো ভাগ্নের পিছু ঘুরতাম না, তবে আমার সঙ্গে দিন 20 আগে ওর বচসা হয়েছিল। কী নিয়ে বচসা হয়েছিল বলতে নিশ্চয়ই আপত্তি নেই। কাঠা 5 জমি নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। নেহেরু অ্যাভিনিউ এর ওই জমিটা আমরা দুজনেই কিনতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত জমির মালিক মত পাল্টে ফেলায় আমরা কেউই কিনতে পারিনি। আচ্ছা, এই খুনের ব্যাপারে আপনার কি কাউকে সন্দেহ হয়? আমি এই সম্পর্কে কোনো মতামত দিতে চাই না। খুনিকে ধরার দায়িত্ব তো আপনাদের। এই বলে বিদায় নিলেন উমেশ ধর। ভোরের আলো ফুটে ওঠার পরই ইন্সপেক্টর দুর্ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলেন। মৃতদেহ যেখানে পড়েছিল তার এক পাশে রাস্তা আর অন্য পাশে কিছু ঝোপঝাড় ও বড় বড় গাছের সারি। ইন্সপেক্টর ঝোপের মধ্য দিয়ে পথ করে এগুলেন। খুব বেশি দূর যেতে হলো না, ঝাঁকড়া একটা তেঁতুল গাছের তলায় এসে তার গতি রোধ হলো। এখানে ওখানে রক্ত জমাট হয়ে রয়েছে, এমনকি তেঁতুল গাছের গুঁড়িতেও দাগ। বুঝতে পারা যাচ্ছে এই জায়গাতেই খুন হয়েছে মৃণাল। তারপর মৃতদেহ রাস্তার ধারে নিয়ে গিয়ে ফেলা হয়েছে। অনেকক্ষণ ওখানে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইন্সপেক্টর। তার মনের মধ্যে নানা প্রশ্ন উঠানামা করতে লাগল। প্রধান প্রশ্ন হলো, মৃণাল এই নির্জন অঞ্চলে হত্যাকারীর সঙ্গে এসে নিজের মৃত্যুকে সহজ করে তুলল কেন? অবশ্য এই সূত্রে দুটি বিষয় বুঝে নেওয়া যায়। 1, হত্যাকারীর সঙ্গে মৃণালের মোটামুটি ঘনিষ্ঠতা ছিল। 2,
উমেশ ধরের মোটরেই এখানে এসেছিল দুজনে। হত্যাকাণ্ড সমাধা হবার পর হত্যাকারী নির্জন রাজেন্দ্র রোডে গাড়িখানাকে ফেলে চম্পট দেয়। ইন্সপেক্টর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলেন, কিন্তু নতুন কোনো সূত্র দৃষ্টিগোচর হলো না। চিন্তিত বার্নবাল শহরের দিকে যাত্রা করলেন। মৃণালের হত্যাকাণ্ড শহরের জীবনযাত্রাকে বেশ ভালো মতোই নাড়া দিয়েছে। প্রথমে মৃতা তরুণীর পুনঃ পুনঃ আবির্ভাব ও পরে এই নিষ্ঠুর হত্যা শহরে মানুষের জীবনে এক ভয়াবহ তাৎপর্যপূর্ণ ঘটনা, সন্দেহ নেই। অনেকে বলাবলি করছে, সেই অজ্ঞাত পরিচয় তরুণী যেমন খুন হবার পরও দেখা দিচ্ছে, তেমনি মৃণালকেও দেখা যাবে ওই রাস্তায় রাতে বেড়াতে। রেটিনা সন্ধ্যা আসরে ওই প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল নির্মল, অরুণ সরকার, রজত আর লাহিড়ির মধ্যে। এমন সময় দেবব্রত ঘরে ঢুকলেন। তাকে বেশ বিচলিত দেখাচ্ছে। জামা কাপড়ে পরিপাট্যের অভাব লক্ষণীয়। তিনি ক্লান্তভাবে চেয়ারে বসে পড়ে এক টিপ নস্যি নিলেন। কি হয়েছে দেবুদা? নির্মল প্রশ্ন করল। দেবব্রত দীর্ঘনিশ্বাস ফেলে বললেন, যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। মৃণালের খুনের ব্যাপারে পুলিশ আমাকে সন্দেহ করছে। সকলে সমস্বরে বলে উঠল, সে কি? দুর্ঘটনাস্থলে প্রথমে পৌঁছানোটা আমার পক্ষে কাল হয়েছে। গত 3 দিনে পুলিশ আমাকে 5 বার জেরা করেছে। অতিষ্ঠ হয়ে উঠেছি। রজত বলল, এখন কি করবেন ভাবছেন? আমার আর কি করার আছে বলো? আত্মপক্ষ সমর্থনে যতদূর সম্ভব সত্যি কথাই বলেছি। ডিএসপি সাহেব, মানে তোমার পিসে মশাই, তিনিও আমার কথা বিশ্বাস করছেন না বলেই মনে হলো। নির্মল বলল, ভাগ্যের উপর নিজেকে ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকলে কিন্তু চলবে না। অ্যারেস্ট হবার আগে ডিফেন্সের একটা ব্যবস্থা করুন। কি ব্যবস্থা করব বলো? অরুণ বলল, লাহিড়ি মশাই বলছিলেন এই কেসের তদন্তে আমরাই নেমে পড়ি। মন্দ হয় না, এতে দেবুদাকে মোটামুটি ডিফেন্স দেওয়া হবে। এই কথায় বিলক্ষণ রেগে উঠল লাহিড়ি। তীক্ষ্ণ গলায় বলল, আমি কি বলতে চেয়েছিলাম তা যদি বুঝতে পারতেন তাহলে বিদ্রূপ করতেন না। কেসটার সম্পর্কে ইন্টারেস্ট নেওয়ার অর্থে আমি এই বোঝাতে চাইনি যে আমরাই খুঁজে পেতে হত্যাকারীকে বার করব। আমি বলতে চাইছিলাম যে এই থমথমে অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বাসববাবুকে ডাকা উচিত। নির্মল বলল, আপনি কি গোয়েন্দা বাসব ব্যানার্জির কথা বলছেন? লাহিড়ির মুখে বিচিত্র হাসি খেলে গেল। বললেন, হ্যাঁ, আমি খবর পেয়েছি সম্প্রতি উনি মধুপুরে এসেছেন অবসর কাটাতে। এখান থেকে মধুপুর বেশি দূর নয়, আমরা সহজে তাকে অ্যাপয়েন্ট করতে পারি। দেবব্রত বললেন, অ্যাপয়েন্ট তো সহজে করা যায়, কিন্তু তার ফি, টাকার ব্যবস্থা হবে কিভাবে? রজত বলল, কেন, আমরা চাঁদা করে টাকাটা দিতে পারি। অনেক জটিল কেস তিনি সহজে নিষ্পত্তি করেছেন। তার বাজার দর এখন অনেক। আমরা কজন চাঁদা দিয়ে তার দাবি মেটাতে পারবো না, তবে তাকে আমরা অনুরোধ করতে পারি। আমাদের অবস্থা বিবেচনা করে তিনি টাকার অঙ্কটা কমাতেও পারেন। তাছাড়া এমন বিচিত্র কেস হাতে পাওয়ার লোভ তাকে পেয়ে বসতে পারে। এই প্রসঙ্গে আলোচনা করে স্থির হলো বাসবকে যে কোনো রকমে এখানে আনতে হবে। তার সঙ্গে কথাবার্তা বলতে দেবব্রত যাবেন, সঙ্গে থাকবে লাহিড়ি। প্রাথমিক খরচের জন্য যে টাকা প্রয়োজন তা মেটাবার জন্য প্রত্যেককে কত করে দিতে হবে তাও স্থির হয়ে গেল। বাসব মধুপুরে এসেছিল অবসর কাটাতে। এক নাগারে কাজ করে যেতে থাকায় মন বেশ শ্রান্ত হয়ে পড়েছিল তার। শৈবালের পরামর্শে দিন 10 আগে তাই এসেছে মধুপুরে। বাড়িখানাও পাওয়া গেছে বেশ নিরিবিলি অঞ্চলে। ভাদুরের হাতে রান্না খেয়ে ঘুমিয়ে আর রাজনৈতিক আলোচনা করে দুজনে সময় কাটছে। সেদিন সকালে দুজনে বসে যখন কথাবার্তা হচ্ছিল তখন বাহাদুর ঘরে প্রবেশ করল। দুজন ভদ্রলোক দেখা করতে চান সাব। পাঠিয়ে দাও। বাসব বলল, কারা আবার দেখা করতে এলো ডাক্তার? মক্কেলরা এখানেও ধাওয়া করলো নাকি? ক্ষতি কি? আমি জানি তুমি হাঁপিয়ে উঠেছ। মুখে যাই বলো, হাতে এখন মক্কেল পেলে তুমিও বলতে যাবে। দেবব্রত এই সময় লাহিড়িকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করলেন। শিষ্টাচার বিনিময়ের পর দুজনে নিজেদের পরিচয় দিলেন। তারপর কী উদ্দেশ্যে আসছেন কুণ্ঠিতভাবে সে কথাও জানালেন। বাসব মিনিট কয়েক চুপচাপ রইল। পাইপ ধরিয়ে নিয়ে ঘন ঘন ধোঁয়া ছাড়ল কয়েকবার। তারপর বলল, দেখুন, এখানে আমি এসেছি বিশ্রাম নেবার জন্যই।
তবে চুপচাপ বসে থাকতে থাকতে হাঁপিয়ে যে উঠিনি তাও নয়। বেশ, কেসটা হাতে নিলাম। ঘটনাটা এবার আমায় খুলে বলুন। দেবব্রতর মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল। তিনি আদ্যপান্ত ঘটনাগুলি বেশ গুছিয়ে বললেন। সব শুনে শৈবাল বলল, খুব ইন্টারেস্টিং কেস। শুধু ইন্টারেস্টিং নয় ডাক্তার, জটিলও। মিস্টার চ্যাটার্জি, বেসরকারি তদন্তের জন্য আপনি পুলিশের অনুমতি নিয়ে রাখবেন। আমরা কাল রওনা হব। আর কোনো হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করে দিলেই ভালো হয়। সম্মতি জানিয়ে এবার আসল কথা পারল লাহিড়ী। আপনি কেসটা টেক আপ করলেন, এর চেয়ে শুভ আর কিছু হতে পারে না। তবু সসংকোচে একটা কথা বলতে হচ্ছে। আপনার সম্মান মূল্য দেবার সাধ্য আমাদের নেই, তবে যতদূর সম্ভব। বাসব মৃদু হেসে বলল, সবসময় যে টাকা নিয়ে আমি তদন্ত করি এমন কোনো কথা নেই। কেস আকর্ষণীয় হলে টাকাটা বড় কথা নয়। ঠিক আছে, পেমেন্টের জন্য আপনারা ব্যস্ত হবেন না। দেবব্রত ধন্যবাদ জানিয়ে বললেন, আমরা এখন তাহলে উঠলাম। এখন স্টেশনে যেতে পারলে 3:30 ট্রেনটা ধরতে পারবো। দেবব্রত ও লাহিড়ী বিদায় নেবার পর বাসব উত্তরের খোলা জানালার বাইরে মিনিট দুয়েক দৃষ্টি প্রসারিত করে রাখল। তারপর শৈবালের দিকে ফিরে বলল, সব কিছু তো শুনলে, কেসটা সম্পর্কে তোমার কি ধারণা ডাক্তার? সে কথার উত্তর না দিয়ে শৈবাল বলল, ভৌতিক কাণ্ড কারখানা ও হত্যাকাণ্ড, এই দুই ঘটনায় কি একই সূত্রে গাঁথা বলে তুমি মনে করো? এই মুহূর্তে জোর দিয়ে কিছু বলা যায় না, তবে এই কথাও নিশ্চয়ই তোমার অজানা নয় যে ভূতের অস্তিত্বে আমার আস্থা নেই। বিস্মিত শৈবাল বলল, তুমি বলতে চাইছো ওটা কোনো ভৌতিক ব্যাপারই নয়, কারসাজি? আমি এখন কিছুই বলতে চাইছি না, তবে কারোর পক্ষে নিহত মেয়েটিকে মূলধন করে মানুষকে ভয় দেখানোটা খুবই কি শক্ত? তুমি যা বললে তাতে কিন্তু দুটো প্রশ্ন মাথায় চাড়া দিচ্ছে। এক, ওই নির্জন অঞ্চলে গভীর রাতে কোনো মেয়ের পক্ষে ভূত সেজে ভয় দেখানো সম্ভব কি? দুই, দিনের পর দিন মানুষকে ভয় দেখিয়ে কি উদ্দেশ্য সাধিত হচ্ছে? দেখো, যদি প্রকৃতই অপ্রাকৃত কোনো ব্যাপার না হয়, তাহলে কোনো মেয়ের পক্ষে একা ওখানে যাওয়া সত্যি সম্ভব নয়। তার সঙ্গী সাথীরা নিশ্চয়ই ধারে কাছে কোথাও লুকিয়ে থাকে। দ্বিতীয়ত, কোনো গুরুত্বপূর্ণ কাজই মানুষ উদ্দেশ্যহীনভাবে করে না। হয়তো অত্যন্ত ঠান্ডা মাথাতেই পরিকল্পনা রচিত হয়েছে। গোড়া চেপে ধরতে পারলেই পিছনকার উদ্দেশ্য বেরিয়ে পড়বে। যাক, এখনও কথা থাক ডাক্তার, আকাশে কেল্লা বানিয়ে লাভ নেই। তার চেয়ে চলো শালবনী দিকে বেরিয়ে আসা যাক। বাসব নির্দিষ্ট সময়েই শৈবালকে সঙ্গে নিয়ে মালিচকে পৌঁছাল। দেবব্রত নটরাজ হোটেলে ঘর বুক করে রেখেছিলেন। ছোট শহরের হোটেলগুলি যেমন ছন্নছাড়া অবস্থায় থাকে, এটি কিন্তু সেরকম নয়। ঘরের আসবাবপত্র ভালো, চারিধার বেশ ছিমছাম পরিচ্ছন্ন। দুপুরের খাওয়া শেষ করে থানায় যাবে স্থির করেছিল বাসব। খাওয়া দাওয়ার পর ডাইনিং রুমে আলাপ হলো হোটেলের মালিক কাম ম্যানেজার প্রিয়নাগের সঙ্গে। বাসব কে এবং কি কাজে এখানে এসেছে বুঝতে পারা গেল, তাও তিনি জানেন। বাসব বলল, ছোট শহরে এমন ভালো হোটেলে সন্ধান পাবো ভাবিনি। আপনি ধন্যবাদের পাত্র মিস্টার নাগ। প্রিয়নাগ বিগলিত হাসে বললেন, সামর্থ্য অনুসারে নটরাজকে ভালোভাবে চালাবার চেষ্টা করছি, তবে আপনাদের মতো বোর্ডার আমি কালেভদ্রেই পেয়ে থাকি। কলকাতা থেকে লোক আসেন না এখানে? আসেন, সিজন টাইমে পাটনা থেকেও এখানে অনেকে আসেন। বাসব কথার মোড় ঘুরালো, আপনি নিশ্চয়ই শহরের অনেককে চেনেন? গণ্যমান্য সকলকেই চিনি। বার আছে তো, চোখের উপর দিয়ে এবং চোখ বাঁচিয়ে প্রায় সকলে এখানে আসেন। মৃণাল বলে যে ছেলেটি এখানে খুন হয়েছে তাকে চিনতেন? চোখ বড় বড় করে প্রিয়নাগ বললেন, তাকে চিনব না? শহরের সে একজন হিরো ছিল, আমার এখানেও আসতো মাঝে মাঝে। কি সূত্রে আসতো? মানে এই, লক্ষ্য করেছেন বোধ হয়, অ্যাটাচড রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে বন্ধুবান্ধব নিয়ে আসতো আর কি। শৈবালের মনে হলো প্রিয়নাগ কিছু একটা এড়িয়ে যাচ্ছেন। বাসবের মুখে কিন্তু কোনো বৈলক্ষণ দেখা গেল না। ও বলল, আমাদের একটু তাড়া আছে, বেরোতে হবে। পরে আপনার সঙ্গে কথাবার্তা হবে মিস্টার নাগ। এসো ডাক্তার। রাস্তায় নেমে ওরা রিকশা চেপে মিনিট 5 মধ্যে থানায় এসে হাজির হলো। ইন্সপেক্টর থানাতেই ছিলেন।
বাসব নিজের পরিচয় দিতে তিনি ওদের বসালেন। বার্নবালে জানাই ছিল বাসব আজ আসবে। তিনি ওর আগমনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না, আবার উপেক্ষা যে দেখাবেন তাও সম্ভব নয়। শুধু তার অত্যুগ্র কৌতূহল রয়েছে, এত চেষ্টা করেও যে তদন্তে পুলিশ কুল খুঁজে পাচ্ছে না, সেখানে একজন বাইরের লোক সমাধানের কূলে পৌঁছাবে কিভাবে? বার্নবালের ভাবভঙ্গি দেখে এবং মাপা মাপা কথাবার্তা শুনে বাসব অবশ্য তার মনোভাব মোটামুটি আন্দাজ করে নিল। তাই বলল, প্রথমে আপনাকে জানিয়ে রাখা ভালো যে আমার মক্কেলের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছুই আমায় করতে হবে এবং সময় সময় সরকারি সহযোগিতার জন্য আপনার দ্বারস্থও হব। তা তো বটেই, বার্নবাল বললেন। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, দেবব্রতবাবু হঠাৎ আপনাকে ডেকে আনলেন কেন? বাসব পাইপ ধরে নিয়ে বলল, মানুষ ভয় পেয়ে গেলে এসব ক্ষেত্রে এ ধরনের কাজই করে থাকে। থেমে থেমে বার্নবাল বললেন, ভেতরের কথা আমরা বাইরের কাউকে বলি না, তবে আপনাকে অবশ্য বলা চলে ওর ওই সময় দুর্ঘটনায় স্থলে উপস্থিতিটা সন্দেহজনক। তাছাড়া ওর হাবভাব চালচলনও একটু কেমন ধরনের। কিন্তু ইন্সপেক্টর, এই ঘটনার সঙ্গে উনি জড়িত থাকলে পুলিশকে উপযোজক হয়ে সংবাদ দেবেন কেন? উনি যে ট্রেন অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন তার তো সরকারি প্রমাণ রয়েছে। এরপর আসছে মোটিভের কথা। আপনি কি দেবব্রত বাবুর বিরুদ্ধে কোনো জোরালো মোটিভ সংগ্রহ করতে পেরেছেন? মৃণালের মামার সঙ্গে দেবব্রত বাবুর জমি নিয়ে গোলমাল হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন। সামান্য ঘটনা অনেক সময় মানুষকে হত্যাকারী করে তুলতে সাহায্য করে। বাসব মৃদু হেসে বলল, এই সমস্ত আলোচনা এখন মুলতবি থাক। স্টেটমেন্ট এবং পোস্টমর্টেমের রিপোর্ট নিশ্চয়ই আপনার কাছে আছে, ও দুটোর উপর একটু চোখ বুলিয়ে নিতাম। এছাড়া আগে যে মেয়েটি খুন হয়েছে তার সম্পর্কে 2-4টা কথা জেনে নেবার আগ্রহ আমার রয়েছে। ইন্সপেক্টর সংশ্লিষ্ট ব্যক্তিদের স্টেটমেন্ট ও পোস্টমর্টেমের রিপোর্ট বার করে দিলেন। বাসব গভীর আগ্রহ নিয়ে পড়ল। তারপর খুঁটিয়ে জেনে নিল সেই নিহত মেয়েটির সম্পর্কে সমস্ত তথ্য। তারপর প্রশ্ন করল, মৃণালের বন্ধুর ঠিকানাটা কি? 10 নম্বর রামসেবক রোড। আচ্ছা, আমরা এখন উঠলাম ইন্সপেক্টর, কাল আপনাকে একটু কষ্ট দেব। মৃণালের ঘরখানা দেখতে যাই। বেশ তো। বাসব ও শৈবাল বিদায় নিল বার্নবালের কাছ থেকে। থানার বাইরে পা দেবার পর শৈবাল বলল, ইন্সপেক্টর আমাদের ভালোভাবে গ্রহণ করেছে বলে মনে হলো না। তোমার সীমানার মধ্যে কেউ মাতুব্বরি করতে এলে তোমারই কি ভালো লাগবে ডাক্তার? এসো, ওই রিকশাটা উঠে পড়া যাক। এখন কোথায় যাবে? খুনের জায়গাটা দেখে আসা যাক, সেই সঙ্গে পোড়ো বাড়িটাও। দেবব্রত বাবুর মুখে শুনেছ তো, 2 জায়গার মধ্যকার ব্যবধান খুব বেশি নয়। ওরা যে রিকশা উঠল তার রিকশাওয়ালা বেশ তাগড়াই, ওদের প্রায় উড়িয়ে নিয়ে চলল। প্রথমে ওরা পৌঁছল যেখানে খুন হয়েছিল। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করেও এমন কিছু চোখে পড়ল না যা তাদের কাজে লাগতে পারে। তবে জায়গাটি অসম্ভব নির্জন। ঝোপঝাড়ে আড়ালে একটা কেন, দিন দুপুরে 10টা খুন করলেও কারোর পক্ষে জেনে ফেলা সম্ভব নয়। ওখান থেকে ওরা পোড়ো বাড়িতে চলে এলো। বলা বাহুল্য, রিকশাওয়ালা বাড়ির কাছাকাছি আসতে চাইল না। সে অপেক্ষা করতে লাগলো বেশ কিছুটা দূরে। অন্তত 100-2 বছর আগে যে এই বাড়ি তৈরি হয়েছিল তাতে সন্দেহ নেই। তবে এর গঠন দেখে মনে হয় যদি মাঝে মাঝে সংস্কার করিয়ে নেওয়া হতো তাহলে আরও বহু বছর ধরে বহু মানুষ আশ্রয় পেত এখানে। কবে এ বাড়ি পরিত্যক্ত হয়েছে তা অবশ্য পুলিশ জানতে পারেনি। বাসব কুয়ার সামনে গিয়ে দাঁড়ালো। এই কুয়ার দিকে আঙুল নির্দেশ করে নির্মলকে কিছু বোঝাতে চেয়েছিল সেই তরুণী। তারপর অদৃশ্য হয়ে গিয়েছিল। কুয়ার মুখ বিরাট, চারপাশের বাঁধানো অংশ ভেঙে ভেঙে গেছে। বাসব ভিতরে উঁকি মেরে দেখল। আধো আলো আধো অন্ধকারের মধ্যে বিশেষ কিছু বোঝা গেল না, তবে মনে হয় জল নেই। এরপর ওরা বাড়ির মধ্যে প্রবেশ করল। দরজা জানালার পাল্লা যে যেমন সুবিধা পেয়েছে খুলে নিয়ে গেছে। বিরাট বিরাট দরজার মুখগুলো যেন হা হা করে গিলতে আসছে। প্রথম পরপর 4খানা ঘরে কোনো আসবাবপত্র দেখা গেল না। একাধিক কুলুঙ্গি ও তাক বিশিষ্ট সমস্ত ঘর। মেঝের উপর পুরো ধুলো জমা হয়ে রয়েছে। কতকাল ধরে এই ধুলোর স্তর পড়েছে কে জানে। ওরা এবার উঠোনে এসে পড়ল। ফেটে যাওয়া পাথর বাঁধানো উঠোনে অজস্র আগাছা মাথাচাড়া দিয়ে উঠেছে। উঠোনের চারদিকেই বারান্দা,
তারপর ঘরের সারি। পশ্চিম দিকে সমস্ত ঘর ওরা একে একে দেখে নিল। উল্লেখযোগ্য কিছুই পাওয়া গেল না। উত্তর দিকের প্রথম ঘরখানায় পা দিয়েই বাসব থমকে দাঁড়ালো। পুরো ধুলোর উপর অজস্র পায়ের ছাপ। রবারের সোল দেওয়া জুতো পরে কেউ যেন বারবার এখানে এসেছে। ছাপ কিন্তু এলোমেলো নয়। দরজার সামনাসামনি যে কুলুঙ্গি, মনে হয় সেখানে কেউ গেছে আবার ফিরে এসেছে বারান্দায়। কুলুঙ্গির মেঝের কিছুটা অংশ আবার বেশ পরিষ্কার। শৈবাল বলল, অতি সম্প্রতি কয়েকজন লোক এখানে যাওয়া আসা করেছে। চিন্তিত গলায় বাসব বলল, তোমার কথাই বোধহয় ঠিক। ওই দেখো, দুজনের যে এই ঘরে যাতায়াত ছিল তার প্রমাণ। বাসবের নির্দেশিত জায়গায় শৈবাল তাকিয়ে দেখল, বেশ কয়েক জোড়া চটির দাগও রয়েছে। কিছুটা অস্পষ্ট হওয়ায় প্রথমে নজর পড়েনি। বাসব পাইপ ধরিয়ে নিয়ে ঘন ঘন ধোঁয়া ছাড়তে ছাড়তে জুতো এবং চটির ছাপ অনেকক্ষণ ধরে লক্ষ্য করল। তারপর পায়ের ছাপগুলি বাঁচিয়ে ওরা কুলুঙ্গির কাছে গিয়ে পৌঁছল। কোনো বৈশিষ্ট্য নেই। সেকেলে বাড়িতে যেমন কুলুঙ্গি থাকে ঠিক তার প্রতিরূপ। বাসব একদৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর কিছু পড়েছিল, এখন শুধু দাগ রয়েছে এমন একটি জায়গা ঝুঁকে পড়ে শুকে সোজা হয়ে দাঁড়িয়ে হাসল শৈবালের দিকে তাকিয়ে। কি হলো? কেরোসিন তেলের গন্ধ বেরোচ্ছে। অর্থাৎ রাত্রের দিকে দুজন লোকের এ ঘরে যাতায়াত আছে। তারা কেরোসিন তেলের আলো জ্বেলে কিছু করে, কিন্তু কি করে তারা? তাছাড়া কুলুঙ্গির তলাকার এই পরিষ্কার জায়গাটা আমাকে ভাবিয়ে তুলেছে। যাক, ও নিয়ে পরে মাথা ঘামালেও চলবে। চলো এবার ফেরা যাক। এই পায়ের ছাপগুলো, জুতো আর চটি দুটোরই ছাপ তুলে নিতে হবে। আজ তো আর সঙ্গে কিছুই নেই, কাল সকালে আমরা আবার আসব। ওরা বাড়ি থেকে বেরিয়ে এলো। ওরা যখন শহরে পৌঁছলো তখন সূর্য ডুবে গেলেও পশ্চিমের আকাশ লাল হয়ে রয়েছে। ওরা হোটেলে না গিয়ে রামসেবক রোডে গেল। মৃণালের বন্ধু তপন রায়ের সঙ্গে কয়েকটা কথা বলে নেওয়াই উদ্দেশ্য। তপনকে কিন্তু বাড়িতে পাওয়া গেল না। কোথায় বেরিয়েছে? বাসব নিজের ঠিকানা দিয়ে বলে এলো, সম্ভব হলে তপন যেন ওর সঙ্গে হোটেলে গিয়ে দেখা করে। এখন কি করবে? হোটেলে ফিরবে নাকি? দাঁতে পাইপ চেপে রেখে বাসব বলল, মোড়ের মাথায় একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ ডাক্তার? চলো, চা পর্বটা ওখানে সেরে নিয়ে ডাক্তার নির্মল চ্যাটার্জির চেম্বারে যাব। দেবব্রত সংবাদ দিয়ে রেখেছিলেন সকলকে। 6:30টার মধ্যেই রেটিনা জমজমাট হয়ে উঠল। সকলে বাসবের মুখোমুখি হতে নার্ভাস বোধ করছে। ভদ্রলোক কাকে কী ধরনের প্রশ্নের বেড়াজালে বাঁধবেন তার তো কোনো স্থিরতা নেই। যথাসময়ে বাসব ও শৈবাল এসে উপস্থিত হল। নমস্কার বিনিময়ের পর ওদের সঙ্গে দেবব্রত সকলের পরিচয় করিয়ে দিলেন। এরপর কাজের কথা আরম্ভ হল। বাসব বলল, মৃণালকে বোধহয় আপনারা সকলে ঘনিষ্ঠভাবে জানতেন। অরুণ উত্তর দিল, আমার সঙ্গে ছাড়া আর সকলের সঙ্গে মৃণালের ঘনিষ্ঠতা ছিল। ঘনিষ্ঠতা বলতে যা বোঝায় মৃণালের সঙ্গে আমারও তা ছিল না। দেবব্রত বলল, আমার বিশ্বাস এখানে আর যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও আমারই মতো তার মুখ চেনাচেনি ছিল। দেবব্রতের কথায় লাহিড়ী, রজত ও নির্মল সায় দিল। বাসব পাইপ ধরিয়েছিল। মৃদু মৃদু টান দিতে দিতে বলল, তাহলে দেখা যাচ্ছে মৃণালের সঙ্গে আপনারা কেউই থিক অ্যান্ড থিন ছিলেন না, তবে মোটামুটিভাবে তাকে জানতেন। এতে অবশ্য কাজ হবে। তার অ্যাক্টিভিটি কীরকম ছিল সে সম্পর্কে আপনারা কেউ কি কিছু বলতে পারেন? মানে সে কীরকম লোকের সঙ্গে মেলামেশা করত, তার চালচলন কীরকম ছিল, এইসব আর কি। রজত বলল, আমি যে কলেজে পড়াই মৃণাল সেখানে মাঝে মাঝে যেত। স্টুডেন্ট ফেডারেশনের সংগঠনের ব্যাপারে তার খুব উৎসাহ দেখতাম। সে কি আপনাদের কলেজ থেকে পাশ করেছিল? হ্যাঁ, বছর 2 আগে। আচ্ছা, একজন এক্স স্টুডেন্ট কলেজের ইউনিয়নে মাতবুরি করছে, এতে কেউ আপত্তি করেনি? প্রিন্সিপাল আপত্তি করেছিলেন, কিন্তু আপনি তো জানেন আজকাল কলেজ অথরিটির কথা ছাত্ররা শুনতে চায় না। আমি তাকে যতদূর জানতাম, নির্মল বলল, সে খুব বাজে খরচ করত, হইহুল্লা করে বেড়াতো। এক কথায় সে ছিল শহরের হিরো। দেখতে কেমন ছিল, মানে চেহারা? বলতে গেলে সিনেমার নায়কের মতো চেহারা। সাজ পোশাকও করতো বেশ মানানসই।
কোনো নারী ঘটিত ব্যাপারের সঙ্গে সে জড়িত ছিল কি না আপনারা কেউ সে সম্পর্কে কিছু জানেন? সকলে মাথা নাড়লেন। পাইপ নিভে গিয়েছিল। ধরিয়ে নিয়ে অন্যমনস্কভাবে বাসব কয়েকবার টানল। তারপর বলল, দেবব্রতবাবু, উমেশবাবুর সঙ্গে আপনার জমি নিয়ে ঝগড়া হবার পর মৃণালের সঙ্গে ওই বিষয় নিয়ে কোনো কথা হয়েছিল? আমার সঙ্গে ঠিক। দেবব্রত ইতস্তত করতে লাগলেন। মিথ্যে ইতস্তত করছেন। আমার কাছে মন খুলে কথা বললে জানবেন তদন্তের পক্ষে সুবিধা হবে। ব্যাপারটা কি জানেন, পুলিশকে আমি কথাটা বলিনি, তখন মনে হয়েছিল। আরও বেশি সন্দেহ আপনার উপর এসে পড়বে। পুলিশকে না হয় নাই বলেছেন, আমাকে স্বচ্ছন্দে বলতে পারেন। আপনাকে সন্দেহমুক্ত করবার দায়িত্ব আমার উপর রয়েছে বলে মনে রাখবেন। একটিপ নসিনে দেবব্রত বললেন, উমেশবাবুর সঙ্গে কথা কাটাকাটি হবার দিন দুয়েক পরে রাস্তায় ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। কোনো ভূমিকা না করেই বলেছিল, প্রাণের মায়া যদি থাকে তাহলে মামাকে জমিটা পাইয়ে দিন। আমি অবশ্য তর্ক করতে চাইনি। ওই একাই নানা রকম আজে বাজে কথা বলতে থাকলো। আমি ওখান থেকে চলে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। লাহিড়ী বলল, আমার তো মনে হয় কোনো কাজ ওর অসাধ্য ছিল না। এখানে কয়েকজন গুন্ডা প্রকৃতির ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে ওর মেলামেশা ছিল, লক্ষ্য করেছি। ওইসব ড্রাইভার প্যাসেঞ্জারদের ঠ্যাঙ্গায় নাকি? প্রকাশ্যে কাউকে কিছু বলে না, তবে ওরা সব স্মাগলার। স্বার্থে ঘা লাগলে 2-4টে মানুষ খুন করা ওদের পক্ষে কিছুই নয়। বাসব এবার কথার মোড় ঘোরালো। মৃণাল প্রসঙ্গের এখানে ইতি হোক। এবার ভৌতিক গল্প নিয়ে কথাবার্তা বলা যেতে পারে। নির্মলবাবু, আপনি ও রজতবাবু এবার একে একে বলুন তো, প্রকৃতপক্ষে আপনারা কি দেখেছিলেন? দেবব্রত বাবুর কাছ থেকে যদিও আমি সবই শুনেছি, তবু আপনাদের মুখ থেকে আবার শুনতে চাই। প্রথমে নির্মল, তারপর রজত নিজেদের অভিজ্ঞতার কথা বলল। মেয়েটিকে বেশ সুশ্রী বলে মনে হয়েছিল। রজত ও নির্মল সমর্থন জানালো। চেনা চেনা মনে হয়েছিল কি? ধরুন তাকে কোথাও দেখেছেন, কিন্তু ঠিক কোথায় দেখেছেন মনে করতে পারছেন না, এরকম কিছু। দুজনে জানালো মেয়েটিকে আগে কোথাও দেখেছে বলে মনে হয়নি। দেবব্রত প্রশ্ন করলেন, আপনাদের কি মনে হচ্ছে খুনের সঙ্গে ওই ভৌতিক ব্যাপারে কোনো সম্পর্ক আছে? আপাত দৃষ্টিতে এখন কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না, তবে জোর দিয়ে কিছু বলা বোধহয় ঠিক হবে না। আচ্ছা, এখন আমরা উঠি। এসো ডাক্তার। বাসবার শৈবাল রিকশায় করে ফিরে এলো হোটেলে। রাস্তায় কোনো কথা হলো না। ঘরে পৌঁছে বাসব কৌটোটা হ্যাঙ্গারে টাঙিয়ে রেখে বিছানায় গা ঢেলে দিল। শরীর যে ওর ক্লান্ত হয়ে পড়েছে তা নয়, মাথায় ওর পর্বত প্রমাণ চিন্তার ভার। শৈবাল বলল, আচ্ছা, মৃণাল কেমন ছেলে ছিল বলে তোমার মনে হয়? যেমন সকলের মুখে শুনলাম, খরচে গুন্ডা প্রকৃতির ছেলে। তারই চারিত্রিক বৈশিষ্ট্যে তুমি কোনো বৈষম্য লক্ষ্য করেছ কি? বৈষম্য? আমি তোমার কথা ঠিক বুঝলাম না। বাসব উঠে বসে বলল, মামার আশ্রয় ছিল মৃণাল। উমেশ ধরের চরিত্র সম্পর্কে যেটুকু জানা গেছে তাতে বলা যায় তিনি ভাগ্নেকে এমন কিছু হাতের তোলার উপর রাখেননি। তাহলে মৃণাল প্রচুর খরচ করবার মতো টাকা কোথা থেকে পেত জানা দরকার। ইউনিয়ন করতে শুনলাম ওখান থেকেই হয়তো টাকা পেত। না ডাক্তার, তা নয়। ছোট শহরের একটা কলেজ ইউনিয়ন তাকে কত টাকা দিতে পারে? আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে বাঁকা পথ দিয়ে তার হাতে টাকা আসতো। মনে করে দেখো লাহিড়ী কি বলেছিল। কয়েকজন গুন্ডা প্রকৃতির ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে মৃণালের ঘনিষ্ঠতা ছিল, মালিচক মুঙ্গের জেলার মধ্যে। আর তোমার নিশ্চয় মনে আছে যে যতবারই মুঙ্গেরে আমরা তদন্তে গেছি ততবারই সেখানে লক্ষ্য করেছি প্রাইভেট গাড়ি, ট্যাক্সি ইত্যাদির সাহায্যে কীভাবে চোরাকারবার হয়। হয়তো মৃণাল গাঁজা স্মাগলিং করে প্রচুর টাকা পেত। অর্থাৎ তার চরিত্রে মিশ্র ভাব ছিল। একাধারে সে স্মাগলিং করে টাকা রোজগার করত, আবার স্টুডেন্ট হয়েও কলেজ ইউনিয়ন নিয়ে তার মাতামাতি করার স্বভাব ছিল। এই ধরনের ছেলেরা, অর্থাৎ স্বার্থের ব্যাপারে যারা গভীরভাবে জড়িত, তাদের খুন হয়ে যাওয়াটা খুব অস্বাভাবিক নয়। এখন আমাদের অনুসন্ধান করে দেখতে হবে যে নারী ঘটিত ব্যাপারের সঙ্গে সে জড়িত ছিল কিনা। সচরাচর দেখা যায় হাতে প্রচুর টাকা এসে পড়লে মানুষ মদে শুধু হাবুডুবু খায় না, মেয়ে মানুষের পেছনে অবিরাম ছুটতে থাকে। তোমার কি মনে হচ্ছে কেসটা খুব জটিল? ভৌতিক ব্যাপার ও হত্যাকাণ্ড জট পাকিয়ে যাওয়ায় কেসটা একটু জটিল হয়ে উঠেছে বই কি। তবু আমার কি মনে হয় জানো ডাক্তার,
কোথাও একটা বিরাট ফাঁক আছে, যে ফাঁকটা চোখে পড়লেই এই কেস জলের মতো সোজা হয়ে যাবে। কিন্তু আর কথা নয়, চলো খেয়ে আসা যাক। প্রিয়নাক ওদের জন্য স্পেশাল মেনুর ব্যবস্থা করেছিলেন। মিনিট 15-এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ওরা নিজেদের ঘরেই ফিরছিল। প্রিয়নাক মুখে হে হে মার্কা হাসি ফুটিয়ে ওদের কাছে এসে দাঁড়ালেন। আপনার সঙ্গে কিছু কথা ছিল, বাসব বলল। এখন কি সময় হবে আপনার? বিলক্ষণ, আসুন না অফিস ঘরে। নাগের পিছু পিছু দুজনে হোটেলের ছোট্ট অফিস ঘরে গিয়ে ঢুকল। বসুন, আমি কফি আনতে বলে দিই। না থাক। বাসব দাঁতে পাইপ চেপে ঘরে চারদিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল, আচ্ছা, যে ভৌতিক ব্যাপার এখানে ঘটছে সে সম্পর্কে আপনার কি ধারণা? আমিও ও সমস্ত নিয়ে তেমন চিন্তা করিনি স্যার। ব্যাপারটা ঘটছে নানা লোকের মুখে শুনেছি, তাতে আমি ভয়ে তটস্থ হয়ে আছি। আপনার রেস্টুরেন্টে মৃণাল প্রায় আসতো বলেছিলেন। আচ্ছা, সে একা আসতো না সঙ্গে লোকজন থাকতো? 2-1 জন সবসময় সঙ্গে থাকতো। তার চেয়ে বয়স অনেক বড়, মস্ত চেহারার সমস্ত লোক। তাদের সম্পর্কে আপনার কি ধারণা? সত্যি কথা বলতে কি, তার সঙ্গীদের দেখলেই মনে হতো সব রকম দুষ্কর্ম তারা করতে পারে। কোণের টেবিলে বসে ফিসফিস করে তাদের সঙ্গে কথা বলতো মৃণাল। তাদের কাউকে আপনি চেনেন? না, কত লোকই তো এখানে যায় আসে, সকলের পরিচয় কি জানা সম্ভব? যাক, এবার যে প্রশ্ন করব একটু ভেবেচিন্তে তার উত্তর দেবেন। কোনোদিন কোনো মেয়েকে সঙ্গে নিয়ে মৃণালকে রেস্টুরেন্টে আসতে দেখেছেন? প্রিয়নাক ইতস্তত করতে লাগলেন। কি হলো বলুন? এই সমস্ত বিষয় নিয়ে আমার আলোচনা করাটা কি ঠিক হবে? কেন হবে না? আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, পুলিশে হাঙ্গামায় পড়তে হবে না আপনাকে। এবার বলুন। একটি মেয়েকে সঙ্গে নিয়ে মৃণাল 2বার এসেছিল। তারপর? তারপর আবার কি? আমি তাদের কোনো কথা শুনিনি। শৈবাল বেশ বুঝতে পারছে প্রিয়নাগ মনে মনে উত্ত্যক্ত হয়ে উঠেছেন, শুধু ভয়ে আপত্তি করতে পারছেন না। কেন, কেবিনের মধ্যে বসে কথা হতো বুঝি? না, বাইরে বসে। পাইপের ছাই ঝাড়তে ঝাড়তে হঠাৎ বাসব দৃঢ় কণ্ঠে বলে উঠল, মেয়েটির সঙ্গে নিশ্চয়ই আপনার পরিচয় আছে নাগমশাই? থতমত খেয়ে গেলেন নাগমশাই। বললেন, পরিচয় ঠিক নেই, তবে মুখ চেনা চেনে আছে। এই তো। মেয়েটি কে? নাম জানি না, তবে যোগমায়া গার্লসে পড়ায়, শুধু এইটুকু জানি। ধন্যবাদ, আর বিরক্ত করব না, আমরা এবার উঠি। এতক্ষণ পরে প্রিয়নাগের মুখে আবার বিগলিত হাসি দেখা গেল। তিনি নিজেকে এবার ফিরে পেলেন বোধ হয়। বললেন, না না, মোটেই বিরক্ত হইনি, আপনি তো নিজের কর্তব্যই করছেন। ওরা ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শৈবাল বলল, মালিক কাম ম্যানেজার লোকটিকে বেশ ঘোরেল বলে মনে হয়। সব কথার উত্তর কেমন সতর্কভাবে দিচ্ছিল লক্ষ্য করলে? সতর্কভাবে কথা বলার অভ্যেস না থাকলে এত বড় হোটেল কখনো চালাতে পারে ডাক্তার? তা বটে। আর কোনো কথা হলো না। ঘরে গিয়ে দুজনে পোশাক পাল্টে ফেলল। শৈবাল ভাবছিল বাসব আর কোনো কথা না বলে বিছানায় আশ্রয় নেবে। মুখ দেখে মনে হয় ওর মনকে এখনও অজস্র চিন্তা সাপটে ধরেছে। শুয়ে শুয়ে চিন্তার জ্বর ছাড়াবার জন্য ও এখন নিশ্চয়ই ব্যগ্র। সুতরাং শৈবাল কিছু না বলে বিছানায় নিজেকে সঁপে দিল। বাসব কিন্তু তার ধারণা পাল্টে দিল। বিছানায় বসতে বসতে বলল, এখন মৃণালকে তোমার কেমন মনে হচ্ছে? সে প্রেমেও পড়েছিল। প্রেম যাকে বলে তা বোধ হয় তখনও গ্রো করেনি ডাক্তার। আলাপের প্রথম স্টেজ বলতে পারো, কারণ ওরা রেস্টুরেন্টে এলেও কেবিনে বসেনি। প্রেমিক প্রেমিকারা কেবিনে বসে সঙ্গোপনে আলাপ করাটাই বেশি পছন্দ করে, কিন্তু তা হয়নি। তার মানে হয় সবেমাত্র আলাপ হয়েছিল, নতুবা মুখ চেনাচেনি, হয়তো অনেক দিন থেকেই ছিল। কোনো রকমের মৃণাল মেয়েটিকে বার্থডে রেস্টুরেন্টে আনতে সমর্থ হয়। আমি কিন্তু ডাক্তার এই প্রসঙ্গে অন্য একটা কথা ভাবছি। কি কথা? হাজার মুখ চেনাচেনি থাক, তবু একজন শিক্ষিকা মৃণালের মতো একজন ছেলের সঙ্গে রেস্টুরেন্টে আসবে কেন? শৈবাল মৃদু হেসে বলল, অধিকাংশ ক্ষেত্রে পাত্র বিচার না করেই অনেককে ভালো লাগে। তোমার যুক্তি তো অবশ্যই ধার আছে, তবে এ সম্পর্কে আরও চিন্তাভাবনার অবকাশ রাখতেই হবে। মেয়েটির বিষয়ে খোঁজখবর নেওয়া দরকার।
এবার শুয়ে পড়া যাক, কি বলো? সকালে অনেক কাজ। বাসব নিজেকে বিছানায় ঠেলে দিল।